সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশু ধর্ষণ মামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। চট্টগ্রাম রাজশাহীতে হচ্ছে ডিএনএ টেস্ট ল্যাব। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে সংস্কার শেষ করা হবে, পুলিশের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প দেখছে না ইসি, ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা কামনা। ঈদে গ্রামের বাড়ি যাবে প্রায় ১.৫ কোটি মানুষ, দুর্ঘটনা ও যানজট এড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। শিশু ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ করার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে, এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০-এর সংশোধনীতে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নতুন দুটি ডিএনএ টেস্ট ল্যাব প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। এতে ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হবে, আর শিশু ধর্ষণের মামলার বিচার আলাদাভাবে করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা নারী নির্যাতন আইন সংশোধনের প্রেক্ষাপট তুলে ধরেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত হয়েছে, সেগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। তিনি জানান, এখন থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা আলাদাভাবে বিচার হবে, যাতে ধর্ষণের অন্য মামলাগুলো আটকে না থাকে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। ব্রিফিংয়ে জানানো হয়, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে। প্রতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আইন উপদেষ্টা জানান, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের মামলার তদন্ত 2-3 দিনের মধ্যে শেষ হবে। আগামী কয়েকদিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। সবাইকে আমাদের 3 জনের পক্ষ থেকে ধন্যবাদ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, নেত্রকোনা পৌরসভা এলাকার 16 বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার কথা বলে গত 10 মার্চ শহরের জয়নগর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান কবিরাজ আব্দুল হামিদ। সেখানে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে নির্যাতন করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। কবিরাজ আব্দুল হামিদকে গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আওয়ামী লীগের 1.5 দশকের সামাজিক দুর্বৃত্তায়নের রেশে দেশে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ লুটপাটের টাকা ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের সমালোচিত করতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে হত্যার ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম। সোমবার সকালে ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু চন্দ্র দাসের বাড়িতে যান জামায়াতের আমির। এই সময় তিনি 90 দিনের মধ্যে হত্যা মামলা ও ধর্ষণ মামলা দুটোরই বিচারের দাবি জানান।
গত ৫ মার্চ বরগুনা সদর থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। ওই দিনই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১২ মার্চ মধ্যরাতে মন্টু চন্দ্র দাসের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণের মামলা করার দায়ে আসামি পক্ষের লোকজনই মন্টু দাসকে হত্যা করেছে। পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই পুলিশকে অতীতের সবকিছু ভুলে জনগণের বন্ধু হওয়ার পরামর্শ দেন তিনি। সোমবার পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সকল সংস্কার শেষ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব। পুলিশ বাহিনী প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না। তাই বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই সংস্কার যা করার দরকার তা ডিসেম্বরের আগেই করে ফেলতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার 10টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে ঢাকায় ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এতে সাড়া দিয়ে 10 দেশের প্রতিনিধিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন। তাঁরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে 1 ঘণ্টা নির্বাচন নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতের ব্যাপারটি বিশেষ গুরুত্ব পায়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি, আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। তিনি জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি এই 3টি ভোটিং পদ্ধতি নিয়ে বিদেশি দূতদের সাথে আলোচনা হয়েছে। তারা নিজ নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। ওআইসির পক্ষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে ওআইসি। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ এবার ঈদে বাড়িতে যাবেন, এমন তথ্য দিয়ে এবারও ঈদ যাত্রায় দুর্ঘটনা ও যানজট সহ নানা শঙ্কা করছে যাত্রী কল্যাণ সমিতি। সোমবার রাজধানীতে এক আলোচনায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা থাকে বছর জুড়েই, তবে এর মাত্রা বাড়ে 2 ঈদকে কেন্দ্র করে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, আসছে ঈদ উল ফিতরে আশপাশের জেলাসহ ঢাকা ছাড়বে প্রায় 1.5 কোটি মানুষ। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা সহ ঈদযাত্রায় নানা জটিলতার শঙ্কা সংগঠনটির। 6.5 লাখ ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলমান থাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি তো বরাবরের মতো এবারও রয়েছেই। রাইড শেয়ারিংয়ের 20 লাখ মোটরসাইকেল ঈদযাত্রার বহরে থাকবে বলে আমরা ধারণা করি। সড়কে ছড়িয়ে ছিটিয়ে চলাচলকারী কমপক্ষে 5 লাখ ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা, নসিমন করিমন, ছোট ছোট যানবাহন। সড়কে যানজট এবং দুর্ঘটনা প্রতি বছরই বাড়িয়ে দেয়, এবারও বাড়িয়ে দেবে। পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, পুলিশ ও বিআরটি এর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। পরামর্শের পাশাপাশি তাদের প্রস্তুতির নানা দিকও তুলে ধরেন। বিশৃঙ্খল হয়ে গেছে সবাই বলতেছি, কিন্তু এটাকে শৃঙ্খলায় আনতে হবে। কিভাবে আনতে হবে? যার যার জায়গায় তার তার দায়িত্ব নিতে হবে। আপনার যদি 5 লক্ষর গাড়ির রাস্তায় উঠে আসে, আমি কিছুই করতে পারবো না। আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করে মনে করেন যে 50টা গাড়ি উঠে আসলো, তখন আমার দায়িত্ব। কঠোরভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে। সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি, ভিজিটিং টিমস করা হয়েছে আমাদের, সেই টিম কাজ করছেন। সড়ক মহাসড়কের পাশাপাশি নৌপথেও ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জোর তাগিদ দেন বক্তারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়ার্ড্রপ ঈদ বাজার। ঈদ সামনে রেখে পোশাক পরিচ্ছদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘর সজ্জার নানা উপকরণ। তাই রাজধানীতে এসব পণ্যের দোকানীদের ব্যস্ততা বেড়েছে, তবে অনেক ক্ষেত্রে দাম প্রত্যাশার মধ্যে নেই বলে জানান ক্রেতারা। ঈদের মূল অনুষঙ্গ নতুন জামা কাপড় ও জুতা হলেও এই উৎসবকে আরো রাঙিয়ে তুলতে অনেকে বাসাবাড়িতে সাজসজ্জা ও নতুনত্ব আনেন। কৃত্রিম ফুল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবছর গোলাপ, অর্কিড, চেরি সহ বাহারি ফুলের দিকে ঝুঁকছেন রাজধানীর বাসিন্দারা। কিন্তু ঈদ ঘনিয়ে এলেও বেচা বিক্রিতে ভাটা চলছে বলে জানান দোকানিরা। ঈদের উপলক্ষে কেনাকাটা করি, ফুল টুল এগুলো নিয়ে সাজাই, পার্মানেন্টলি রেখে ডেকোরেশনটা করা যায়, সুন্দর লাগে। চেরি ব্লসম যে গাছগুলো বাসার সোফার সাথে রাখার জন্য, এগুলো এখন চাহিদা বেশি। এখন আমাদের কাস্টমার নেই, পুরো মার্কেটই ফাঁকা। দেয়ালে ভিন্নতা আনতে ওয়ালম্যাট, নানা আকারের ছবির ফ্রেম, পেইন্টিং, ফুলদানি ও শোপিসের চাহিদা বেশি। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। ঘর সাজাতেই ভালো লাগে, নিজের চাইতে বেশি ঘরকেই সাজাতে বেশি ভালো লাগে। সামনে ঈদ, ঘর সাজানোর গুলো এই ফুলগুলো নিচ্ছি, ফুলদানি নিছি, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিছি। এসবের সঙ্গে নতুন পর্দাও চাই। গরমে বেশিরভাগ ক্রেতার পছন্দ হালকা রঙের কাপড়। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের মধ্যে তো নতুন নতুন বেডশিট, তারপর কুশন কভার এগুলি নেওয়া হয়। দামটা আসলে অনেক বেশি, যার জন্য কিনতে পারছি না। অন্যান্য মৌচাক বা অন্যান্য মার্কেটে কম আছে। যারা মানে এখন বেশি ক্ষেত্রে যারা আসছে তারা শুধুমাত্র সুতিটাই আপনি প্রাধান্য দিচ্ছে বেশি। মোটামুটি সব রকম কালেকশন আমরা করে ফেলছি। নামি দামি শপিং মল ও মার্কেটের পাশাপাশি অন্যান্য দোকান ও ফুটপাতেও ঘর সাজানোর পণ্যের পসরা নিয়ে বসছেন দোকানিরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মেট্রো রেলের 4 কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় পুলিশের এক এসআই সহ 2 জনকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে সকাল 10:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা। এ সময় প্রায় 1.5 ঘন্টা টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখা হয়, ফলে বিনামূল্যে গন্তব্যে যাতায়াত করেন অনেকে। সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরি ও সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মালিকদের না পাওয়ায় কারখানা দুটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাভারের ভাটপাড়ার সুমন ফুড প্রোডাক্টস ও মাহফুজ এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানা দুটিতে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। পরে ভেজাল শিশু খাদ্য ও সয়াবিন তেল ধ্বংস করা হয়।
পিরোজপুরের ভান্ডারিয়ায় মিজান নামে এক যুবককে হত্যার দায়ে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম মামলার 6 আসামির উপস্থিতিতে এই রায় দেন। এ সময় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার ইজাহারে জানা যায় 2005 সালের 2 নভেম্বর ভান্ডারী উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে রফিকুল ইসলামের দোকানে হামলা করা হয়। এ সময় গ্রামবাসীরা এগিয়ে এলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে মিজান নিহত হন। পরে রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে। এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী 25 মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে। আগামী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। স্থানীয়রা জানায়, সোমবার সকালে দহগ্রামের সর্দারপাড়া সীমান্তে খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করা হয়। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয় বিএসএফ। এ নিয়ে দহগ্রামের সীমান্ত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। অপরিকল্পিত ঘরবাড়ি, রাস্তাঘাট, সড়ক ও হাটবাজার নির্মাণের ফলে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আবাদি জমি। অসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কৃষি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 1988 সালে 350 কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মতলবে বাস্তবায়ন করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। শুরুতে সেচ প্রকল্পের কৃষি ও অকৃষি জমির মোট পরিমাণ ছিল 17,584 হেক্টর। এর মধ্যে শুধুমাত্র কৃষি জমির পরিমাণই ছিল 10,602 হেক্টর। নিয়ম না মেনে প্রকল্প এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে বহুতল ভবন, পাকা ও আধা পাকা স্থাপনা, সড়ক, হাটবাজার, এমনকি কাটা হয়েছে পুকুরও। এতে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে অর্ধেকে। দিন দিনই কমছে ফসলের গড় উৎপাদন। ধরনের দোকান পাট মার্কেট এটা সেটা দিয়ে মানে এগুলো সব বরবাদ করে ফেলতেছে আর কি। এখন কিছু কিছু দোকানপাট করা হয়েছে, বাড়ি করা হয়েছে, আর কিছু কিছু খালি আছে, হইতেছে করতেছে। কৃষি জমিতে বসতবাড়ি নির্মাণের কারণেই এই জমি কমে যাচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় 69,000 হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। সেচ প্রকল্প এলাকার কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। বিষয়টা খুবই অ্যালার্মিং। আমরা এটা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা আমাদের ফেডারেশন কৃষকদের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই বিষয়টা ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। কৃষি বিভাগের তথ্য মতে সেচ প্রকল্পের অভ্যন্তরে 2010 সাল পর্যন্ত গড় উৎপাদন ছিল 1,08,219 মেট্রিক টন। বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে গড়ে 81,823 মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভূখণ্ড ও বিদ্যুৎ কেন্দ্র ভাগাভাগির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। ট্রাম্প জানান, এরই মধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ে ইউক্রেন ও রাশিয়া আলোচনা করেছে। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয় কি করা হবে সে সম্পর্কেও আলোচনা হবে। অবরুদ্ধ গাজায় 2 মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এই অবস্থায় গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WFP।
সংস্থাটি জানায়, রমজানের শুরু থেকে গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এতে তীব্র হচ্ছে মানবিক সংকট। এছাড়া যোগান না থাকে উল্লেখযোগ্য হারে বাড়ছে নিত্যপণ্যের দাম। কিছু গুরুত্বপূর্ণ রসদের দাম 200% বেশি বেড়ে গেছে। এদিকে সংকট সমাধানে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির জন্য আলোচনা করছে ইসরায়েল ও হামাস। এর মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু ও নারী রয়েছে। দেশটির হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুথিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, হুথিরা জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খেলার খবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সোমবার বেলা 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। ঘরে ফিরেছে বেঙ্গল টাইগার্স। হামজা চৌধুরী বাংলাদেশে পা রাখার সাথে সাথেই বাফুফের অফিসিয়াল পেজে দেওয়া হয়েছে এই পোস্ট। বিমানবন্দরে হামজাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে হবিগঞ্জে বাহুবল উপজেলা স্নানঘাট গ্রামে যান হামজা চৌধুরী। তাকে বরণ করতে পথে পথে তৈরি করা হয় তোরণ। সাথে এসেছেন স্ত্রী সন্তানরাও। তাদের জন্য বাংলাদেশে এটি প্রথম সফর। বিদেশি বধূকে বরণে ব্যাপক আয়োজন করেছেন স্বজনরা। প্রায় 1 যুগ পরে হামজা ভাই আমাদের স্নানঘাটে আসছেন। আসলে উনি ছোটবেলায় অনেকবার এসেছেন আমাদের স্নানঘাটে, কিন্তু এবার যে আসছেন বাংলাদেশের দলের হয়ে খেলবেন। আরো আশা করি আমরা হামজা ভাইয়ের হতে ভালো একটি ম্যাচ উদযাপন করব এবং ইন্ডিয়াকে আমরা ইনশাল্লাহ হারাবো। বাড়ির প্রবেশ পথেও তোরণ নির্মাণ করা হয়। আনুষ্ঠানিকতা সারার জন্য প্রস্তুত করা হয় মঞ্চ। ছিল অতিথিদের আপ্যায়নের ব্যবস্থাও। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে মঙ্গলবার দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। সকাল 9:30টায় ঢাকায় পৌঁছাবেন খেলোয়াড়রা। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে গত 5 মার্চ সৌদি আরবে ক্যাম্প করতে পারি জমায় বাংলাদেশ। 11 দিন দেশটিতে অনুশীলন ক্যাম্প শেষে সোমবার রাত 11:15টায় ঢাকার পথে রওনা হবেন জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। সৌদিতে বাংলাদেশ দল সোমবার শেষ দিনের অনুশীলন করে। বিশ্বকাপ বাছাই ইউরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য লিওনেল মেসিকে ছাড়াই 26 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি। তিনি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরও 6 ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গঞ্জালো মন্তিয়াল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিও এচেভারি এবং পাওলো দিবালা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শিশু ধর্ষণ মামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। চট্টগ্রাম রাজশাহীতে হচ্ছে ডিএনএ টেস্ট ল্যাব। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে সংস্কার শেষ করা হবে, পুলিশের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প দেখছে না ইসি, ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা কামনা। ঈদে গ্রামের বাড়ি যাবে প্রায় 1.5 কোটি মানুষ। দুর্ঘটনা ও যানজট এড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।